ঘরের ছেলে খাওয়া দাওয়া করো, ঘরে গিয়ে শুয়ে পড়ো। কোনো পাগলামো না কিন্তু। নো পাগলামো, পাগলামো তো আমি সবকে খালি আমার বউয়ের সাথে করি। অল পাগলামোস উইথ মাই বউ অনলি। ইস, চুপ কর তুই। এই বড়দা ভাই, সরি। আমার বউ তো আবার তোকে ওই ভাসুর ঠাকুর মানে না, সরি। কিন্তু খাবি তো ভাই আমার? হ্যাঁ খাবি তো, মানে খাবি তো? মানে খাবো দীপু, হ্যাঁ খেয়ে নেবো। আর হ্যাঁ খেয়ে নে করবো। সাবাস। শোন, আগে একটা কাজ করি, আগে এই ধূপটাকে জ্বালাই। হ্যাঁ, ধূপ ধুনো দিয়ে একদম তিন ভাইতে বসবো বেশ জমিয়ে। ঠিক আছে, যা। কি খুঁজছিস? বলছি যে দেশলাইটা নেই, বুঝলি? চমৎকার, জানতাম। আমি বরং গিয়ে দেশলাইটা নিয়ে আসি। হ্যাঁ এসো। বাবা আমি না, আমার মতন দেখতে বড়দা ভাই। কি ব্যাপার? এই ব্যাপার ব্যাপার খুব গুরুতর। ও ঘরে এসে দেখছি বড় খোকা, বাইরে থেকে শুনছি মেজো খোকার গলার স্বর। স্পষ্ট শুনলাম মেজো খোকা বলছে সে নাকি সে নয়, সে নাকি আসলে তার মতো দেখতে তুই। তারপর ঘরে এসে দেখছি মেজো খোকা নেই, মেজো খোকা রূপকথার গল্পের জাদুকরের মতন কিরম ভ্যানিশ করে গেছে। ও কি কিসের শব্দ হলো? বোতলের শব্দ? কে করছে শব্দ? ইঁদুর। ইঁদুর শব্দ করছে? বাপরে বাবা, ইঁদুর শব্দ করে, ইঁদুর বোতলের শব্দ করে, ইঁদুর আবার কথাও বলে। বাবা, এ তো যে সে ইঁদুর নয়, দেখতে হচ্ছে ধেড়ে না নেংটি। এর দৈব শক্তি চরমে। এমন দৈব শক্তি সম্পন্ন ইঁদুরকে তো আমায় খুঁজে বার করতেই হবে। কোথায় গেল সেই ইঁদুর? হ্যাঁ, আমার ঘরে সে দিয়েছে, তাকে তো ফুল বেল পাতা দিয়ে পুজো করতে হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, গেল কোথায় ইঁদুরটা? ইঁদুরটা এখানেই আছে। এই তো সেই ইঁদুর। আয়, বেরিয়ে আয় হত ছাড়া। না ঠিক আছে, বেরিয়ে আয় হতভাগা বলছি। আয় আয়। বেটা তুমি, হ্যাঁ? ইনি আবার বীরপুর মাথায় ঝুলটুল মেখে ইনি নাকি আবার নাটক করেন। করি তো নাটক, আমি তো স্টেজ ওপেনার। ওপেনার? তা সে ওপেনারটা কোথায়? ওপেনার কি করবে বাবা? ওপেনার কি করবে বাবা? বোতলের টুমটুম শব্দ হচ্ছে, ওপেনার কি করবে বাবা? ওপেনার দিয়ে বোতল খুলবে বাবা, বোতল খুলবে। খুলবো। আরে দূর, তোদের মাথা ঘুমোচ্ছে, এখন বোতল খুলে করতে আপত্তি কি আছে? বাবা শোনো না, বলছিলাম কি বাবা, তুমিও? হ্যাঁ আমিও বাবা, কারণ আমি মঙ্গল গ্রহের জীব নই, আমি এই পৃথিবীর মানুষ, বুঝতে পেরেছ? ফলে আমার মনের মধ্যেও যথেষ্ট শখ আহ্লাদ আছে, থাকাটা স্বাভাবিক। তোমাদের মায়ের ভয়ে জুজুবুড়ো হয়ে থাকলে কি হবে? ভেতরের সিংহ পুরুষটি তো মাঝে মাঝে গর্জন করে উঠবেই না? এটা আমি জানতাম। জানতো। কিন্তু বাবা, আমি বলছিলাম তুমি খাবে? হ্যাঁ, আলবাত খাবো। আলবাত খাবে না, আমি বলছিলাম যে বাবা, তোমার তো শরীরটা ঠিক নেই। এই দেখো, ঠিক ছোটবাবুর গলার মধ্যে দিয়ে অবলা কথা বলছে। আমি জানি অবলার ছায়া তোর মধ্যে আমি দেখতে পাবোই পাবো, না কিন্তু বাবা, আমি খাবো। বাবা শোনো, আমার কথাটা শোনো। দেখো, তোমার শরীরটা ঠিক নেই, আর মা তোমাকে খুব বিশ্বাস করে। তুমি যদি খাও তাহলে মা খুব কষ্ট পাবে বাবা। কষ্ট পাবে না রে? হ্যাঁ। তাহলে খাওয়াটা উচিত না। না বাবা, প্লিজ, তুমি মাকে কষ্ট দিও না। ঠিক আছে ছোট পুত্তর, তুমি যখন বলছো, যে হুকুম তাই হবে। ঠিক আছে, তোমরা এনজয় করো। তবে হ্যাঁ বড় খোকা, হ্যাঁ
খুব সাবধান, তুমি বাড়ির বড় ছেলে, সব দায়িত্ব তোমার। মার কানে যেন না পৌঁছয়। আর এই ইঁদুরটিকে কিন্তু সাবধান। কথা রইলো? একদম। ওকে, মে গড ব্লেস ইউ। দেখলে তো সবাই, মেয়েটা ঠিক এখানে ঢুকেই ছাড়লো। এই দীপু দীপু, তুই অন্যদিকে মুখ ফেরা, অন্যদিকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি মুখ ঘোরান, তাড়াতাড়ি ওদিকে ঘুরে যান। যদিও আপনি আমায় দেখতে পাবেন না, আমার মুখে তো ঘুমটা দেওয়া। বলছি, আমায় কেউ একটা ধরবে গো, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। একটু ধরো না, তার উপর যদি পড়ে যায় ব্যাস আমার নাকটা খেদা হয়ে যাবে, ওই দীপু বাবুর মতন। তখন সবাই বলবে নতুন বউয়ের নাক নাকি খেদা। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কেউ কি আমাকে দয়া করে একটু ধরবে? এই দাঁড়াও বোন, আমি ধরি। আমি তোমার গলাটা ধরি, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। এটা কে? মুখটা তো কেমন যেন মা মা মনে হচ্ছে। আচ্ছা, আমি কি আন্টিমানের সামনে এসে দাঁড়িয়েছি? হ্যাঁ, এটাই আন্টিমা, মানে আমাদের মা আর কি। আরে বাস, আমি তো একদম ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি গো। এই জন্যই না আমি ছোটবেলা থেকে চোখ বেঁধে হাড়ি ফাটানোতে ফার্স্ট হয়েছি। কি বলছে দেখ, মেয়েটা কি বলছে দিদি, দেখ তোকে তোকে হাড়ি বলছে। উমা আন্টি টু, এসব আপনি কি বলছেন? আপনি তো দেখছি তিলকে তাল করতে একেবারে ওস্তাদ। আমি তো বাবা মুড়িঘণ্ট খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছিলাম, তারপর হঠাৎ দেখে দীপু বাবুর গলা আগুন আগুন করে চিৎকার করছেন। আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা টানতেই দেখি দরজাটা খুলে গেল। ম্যাজিক নাকি যে দরজা এমনি খুলে গেল? আর উনি কাল রাত্রেবেলা ধেই ধেই করে বাইরে বেরিয়ে এলেন। সত্যি বাবা অপু, তুমি বেরোলে কেন শুধু শুধু? ওমা, তা কি করতাম বলুন দেখি? দীপু বাবুর মুখে ওরকম আগুন আগুন শুনে কি আমি চুপ করে ঘরে বসে থাকতে পারতাম বলুন? তবে আমি কিন্তু ওনার মুখ দেখিনি, মুখ না দেখেই আগুন নিভিয়েছি, বিশ্বাস করুন। আর সেটা করতে গিয়ে অপমা নিশ্চয়ই তোমার হাতে ছ্যাঁকা লেগেছে, তোমার হাতে ফোসকা পড়েনি তো? কি? অপুর হাতে ফোসকা পড়েছে? কোথায় আমি দেখি দেখি দেখি, হাতটা দেখি। সাবধান দীপু বাবু, খবরদার বলছি, এদিকে কিছুতেই মুখ ফেরাবেন না জানো। কি বলছেনটা কি আপনি? আপনার হাতে জ্বালা করছে, ব্যথা করছে, আর আমি মুখ ঘুরিয়ে থাকবো? আমি একদম ঠিক আছি বস, আপনি একটুও চিন্তা করবেন না। না আমার হাত জ্বালা করছে না ব্যথা করছে, কিন্তু জ্বালা যে আমার মনে করছে, মাথায় জ্বালা করছে আমার। আমি যতক্ষণ না পর্যন্ত জানতে পারছি যে দীপু বাবুর ঘরে আগুনটা কে লাগিয়েছে, ততক্ষণ আমার মাথা শান্ত হবে না, জ্বলতেই থাকবে। আমাকে তো জানতেই হবে দীপু বাবুর ঘরে আগুনটা কে লাগালো। আর একটা কথা আমি বলতে পারি, আগুনটা যে লাগিয়েছে সে ইচ্ছে করে লাগিয়েছে। কে বলেছে তোমায়? হ্যাঁ, কে বলেছে কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে? আচ্ছা, দুর্ঘটনার কারণেও তো আগুন লাগতে পারে নাকি? না, সেটা হয়নি। যদি সেটা হতো তাহলে আগুন নেভানোর সময় টেবিলের ওপরে আমি কেরোসিন তেলের গন্ধ পেতাম না। কেউ ইচ্ছে করে কেরোসিন তেল ঢেলে আগুনটা লাগিয়েছে।
আর যে এটা করেছে সেই আমার ঘরের তালাটাও ভেঙেছে। কেন এমন কাজ কেউ কেন করতে যাবে? কারণ সে আমাকে কাল রাত্রির নিয়ম ভাঙিয়ে দীপুবাবুর সামনে আনতে চেয়েছিল, সোজা কথায় আমাকে কেস খাওয়াতে চেয়েছিল। কারণ সে খুব ভালো করেই এটা জানে যে দীপুবাবুর ঘরে আগুন লেগেছে শুনেও আমি নিয়মের দোহাই দিয়ে ঘরে চুপ করে বসে থাকতে পারবো না। আর সে খুব ভালো করে এটাও জানে আমার এই কাজটা করায় আন্টিওয়ান আমার ওপর ভীষণ রেগে যাবেন, আর রেগে গিয়ে আমাকে মাঝরাত্রিরেই ঘর থেকে বের করে দেবেন। যদিও সেটা করতে ব্যর্থ হয়েছে, আমি দীপুবাবুর মুখ না দেখেই আগুনটা নিভিয়ে দিয়েছি। কাল আবার ভাত কাপড়ের অনুষ্ঠান, কত নিয়ম কত কাজ করতে হবে আপনাকে। আমার না ভাত কাপড়ের কথা শুনে কেমন জানি আবার খিদে খিদে পেয়ে গেল। উফ, বাপরে বাপ, এই একটা মেয়ে হয়েছে, সারাক্ষণ শুধু খাই আর খাই। সত্যি খিদে পেলে না আমার পেটের ভেতরটা কেমন জ্বালা জ্বালা করে। পেটের ভেতরটা জ্বালা জ্বালা করছে তাই না? আর আগুন নেভাতে গিয়ে যে হাতটা পোড়ালেন সেই জায়গাটা জ্বালা জ্বালা করছে না? বড় বৌদি, সেজ বৌদি, তোমরা প্লিজ একটু ওর হাতটা দেখে দেবে। মানে হাতে যদি ফোসকা টোসকা পড়ে যায় একটু ওষুধ লাগিয়ে দিতে পারবে ওর হাতটাতে? আরে দূর বাবা, আমি একদম ঠিক আছি। আপনি শুধু শুধু এই কারণে এখানে চলে এলেন? আমি ঠিক আছি, ফার্স্ট ক্লাস আছি। ব্যাঙের মাথা আছেন আপনি, আপনি চুপ করে থাকুন। বড় বৌদি, সেজ বৌদি, কেউ একটু বাইরে এসো না, আমি ওষুধটা এনেছি, একটু ওর হাতে লাগিয়ে দেবে প্লিজ। এসো না একটু বাইরে। হ্যাঁ গো আসছি। না না না, বড় বৌদি, হ্যাঁ বল। এই যে এই মলমটা তুমি রাখো, এটা একটু অপুর হাতে যে জায়গাটায় লেগেছে একটু দিয়ে দিও না, মানে খুব কষ্ট পাচ্ছে ও। বলছি কি, কষ্ট তো আমার হচ্ছে গো তোমার জন্য। একে তো নতুন বউ, তার উপরে তার হাতে লেগেছে। ইস, তোমায় দেখো, তুমি চেয়েও তার কাছে যেতে পারছো না এই মলমটা লাগাতে। আহারে, হায় রে পোড়া কপাল, ছেলের অবস্থা দেখো। পোড়া কপালের কি আছে? আচ্ছা একটা বুদ্ধি বার করলে কেমন হয়? তা কি বুদ্ধি গো? আরে বাবা, যেখানে ছোটদা বাবু অপু দিদিমণির হাতে মলম লাগিয়ে দেবে। বড় বৌদি, এই খুশিটা কিন্তু খুব পেকেছে, হ্যাঁ আমি বলে দিলাম। ঠিক ঠিক। তুমি কি বলছো? কি খুশি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আজ না কাল রাত্রি শেষে মলম লাগাতে গিয়ে না আমাদের দেখা দেখি হয়ে যায়। ধুর বাবা, দেখা দেখে কেন হবে? দুজনের মাঝখান দিয়ে একটা কাপড় পর্দার মতো করে ধরবো। পর্দার এক পাশে অপু দিদিমণি আর এক পাশে ছোটদা বাবু। পর্দার ওই পাশ থেকে ছোটদা বাবু অপু দিদিমণির হাতে মলম লাগিয়ে দেবে। ও খুশি, কি যাতা বলছো বলো তো? এসবের কোনো দরকার নেই, আমার এমনিতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়তে। বলছি ছোট্টা করবো, তুমি আর এখানে এইভাবে দাঁড়িয়ে থেকো না গো, তুমি এখন ঘরে যাও। মা বা মাসিমণি কেউ যদি দেখে ফেলেন না, আবার একটা অনর্থ বাঁধবে। ধুর বাবা, ভাবলাম সিনেমার মতো সুন্দর একটা প্রেম প্রেম সিন হবে, হলো না। এই খুশি, তুই কিন্তু খুব পেকেছিস বলে দিলাম। হ্যাঁ বলছি কি, খুশি তো ঠিকই বলেছে গো। কি বুদ্ধি খুশি তোমার। কি বলছো তোমরা? এসব করার চেষ্টা একদম করো না তোমরা, দোহাই তোমাদের। কেমন স্পর্শ দীপুবাবু, আপনার স্পর্শে যে আমার সমস্ত জ্বালা পোড়া সব জুড়িয়ে গেল। আর আমার যে মন প্রাণ জুড়িয়ে গেল অপু।
আমি এতক্ষণ এসব কল্পনা করছিলাম। এই খুশি, তুমি এক কাজ করো, ছোট ঠাকুরপোর ঘরে গিয়ে যে পোড়া জিনিসপত্রগুলো আছে ওগুলো একটু পরিষ্কার করে দাও। এই না না খুশি, ওই ঘরটা এখন একদম পরিষ্কার করবে না। ওখানে কিন্তু এখনো কেরোসিন তেলের গন্ধ আছে। ওই ঘরটা আমি কাল সকালে গিয়ে তদন্ত করে আসব। যে জায়গায় ক্রাইম ঘটে না, সেই জায়গাটা চিরিং তল্লাশি করতে হয়, সরজমিনে তদন্ত করে দেখতে হয়, আতশ কাজ দিয়ে। আপনি একটু থামবেন প্লিজ, একটু চুপ করুন। এলেন আমার গোয়েন্দা রানী রে। আপনি হাতে মলম লাগান, লাগিয়ে শুয়ে পড়ুন, আমিও শুতে যাচ্ছি। যত সব। বলছি দীপু, চলে যাচ্ছ গো? হ্যাঁ বড় বৌদি প্লিজ, তুমি আবার শুরু করো না। ভাগ্যিস মেঘা বর্ষার সাথে ছিল, ওরাই হেল্প করলো, না হলে তো আমি এই শাড়িটা পেঁচিয়ে পরেই যাচ্ছিলাম। আমি তো কুচি করতে পারি না, আর ওই সময় দিদি ভাইও ঘরে ছিল না যে আমায় একটু সাহায্য করে দেবে। নেকা, তো কি পারো তুমি শুনি? আমি অনেক কিছু পারি, যেমন সুন্দর সুন্দর ছবি আঁকতে পারি, হাতের লেখা নকল করতে পারি, বই বাঁধাতে পারি, বইয়ে মলাট দিতে পারি, ঘুড়ি ওড়াতে পারি, ঘুড়ি সুতে মাঞ্জা দিতে পারি, সুন্দর ঘুড়ি বানাতেও পারি। শোনো মা, এইসব দিয়ে সংসার চলে না, ঢেঙ্গি মেয়ে একটা। ধুর, আপনার তো আমার কোনো কিছুই পছন্দ হয় না। বলি, ঘরের কাজ কি কিছু জানো? মানে রান্না বান্না জানো কি? অত ভালো পারি না, তবে হ্যাঁ, আমি খুব ভালো মালিশের তেল বানাতে পারি, সুন্দরভাবে তেলও মালিশ করে দিতে পারি। আমি তো একদিন আন্টিওয়ানকে বলেছিলাম ওনার পায়ের ব্যথায় আমি তেল মালিশ করে দেব। কি আন্টিওয়ান, আমি বলিনি? বলুন। ওটা তো তুমি ভালো পারবে, পায়ে তেল মালিশ করতে। কি করে পায়ের তলায় তেল মেখে কাজ হাসিল করা যায় সেটা তুমি পারবে না? খুব ভালো পারবে মা, খুব ভালো পারবে। না না, পায়ের তলায় কেন তেল মালিশ করবো আন্টি? তো আমি তো ওনার পায়ের ব্যথায় হাঁটুতে গোড়ালিতে তেল মালিশের কথা বলেছি। আর পায়ের তলায় তেল মালিশ করলে তো হাঁটতে গেলেই তো ধপাস করে পড়ে যাবে। কি বলছিস? আরে এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করবো না আমি কিছুই বুঝতে পারছি না। আমার জীবনটা শেষ করে দিচ্ছে, জ্বালিয়ে মারছে আমাকে। দিদি, মেয়ে যত তাড়াতাড়ি পারিস সব নিয়ম টিয়ম পালন করে মেয়েটাকে এখান থেকে সরা। যতক্ষণ এখানে থাকবে আমাদের হর মাস জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। দীপুটা না এলে কি করে হবে? দীপুটা কোথায় বলতো? এই তো মা, এই তো আমি। ভাত কাপড়ের অনুষ্ঠান পালন করে আমাদের উদ্ধার কর। তোর বউ না হলে আমাদের প্রাণ একেবারে ওষ্ঠাগত করে দিচ্ছে। চাপ বাবা, আমি আবার কি করলাম? আমি কিন্তু কিছু করিনি দীপু বাবু, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করো না, একটা শুভ অনুষ্ঠান হচ্ছে। আর দীপু নে ভাত কাপড়ের থালাটা নে তো, নিয়ে হাতে নিয়ে ওকে বল, নে বড় বৌমা সেজে বৌমা খুশি ওঠো, খুশি ওঠ। এই শাকগুলো ধর ওখান থেকে। হ্যাঁ সেজে বৌমা একটা শাক নাও। হ্যাঁ খুশি একটা শাক নে, থালাটার উপরে বস। এইটা সাবধান সাবধান। হ্যাঁ দীপু বাবা, এই ভাত কাপড়ের থালাটা ধর, ধরে এটা নতুন বৌমার হাতে দিয়ে বল তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বুঝেছিস? ও নতুন বৌমা, লজ্জা পাচ্ছ কেন? এসো, এগিয়ে এসো। দীপু বাবুর জন্য, দীপু বাবুর পরিবারের জন্য আমি সব করতে পারবো। আমি চাকরি করব না দীপু বাবু। ছোট ঠাকুরপো, কাকিমণি ঠিক যেভাবে বলতে বললেন সেইভাবেই বলো। নাও দীপু, এবার বলে ফেলো দেখি। আমি তো এভাবে আপনার দায়িত্ব নিতে চাইনি অপু। আমি তো চেয়েছিলাম আপনি নিজের পায়ে দাঁড়ান। আমি জানি দীপু বাবু আপনি এখন কি ভাবছেন।
আমি তো চেয়েছিলাম আপনি আপনার স্বপ্ন পূরণ করুন। চিন্তা করবেন না দীপু বাবু, আমি আমার স্বপ্ন একদিন পূরণ করবই করব, আর সেটা এই বাড়ির সকলের মুখে হাসি ফুটিয়ে। নে দীপু, বল বাবা, তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে আমি আপনার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমিও দায়িত্ব নিলাম। আচ্ছা দীপুদা, এইভাবে পাঁচিল টপকে লুকিয়ে এই বাড়ির পেছন দিক দিয়ে ঢোকার কি কারণ? বাপরে বাপ, এবার ধুতি টুতি পরে বউয়ের জন্য যে আর কি কি করতে হবে না, কিছু বলছিলে তুমি? বলছিলাম যে বাড়ির পেছন দিক দিয়ে পাঁচিল টপকে এই রাতে অন্ধকারের মধ্যে ঢোকার কি দরকার ছিল? তা কি বসার ঘরে সবার সামনে থেকে তোমাকে নিয়ে যাবো? এসব তোলো তোলো তোলো, সময় নেই, তোলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা শাড়ি আনলেই তো ভালো হতো, এই এতগুলো শাড়ি আনার কোনো দরকার ছিল? আমার দোকানদার যদি জানতে পারে না একবার, তাহলে আমাকে একবারে প্রচন্ড বকা দেবে। আরে বাবা, তোমার দোকানদার, তোমার দোকানের মালিক কেউ কিচ্ছু বলবে না। যদি বলে আমার কথা বলবে, আমি কথা বলে নেবো, ঠিক আছে? আমার বউ শাড়ি নেবে, একটা শাড়ি দেখে নিয়ে নেবে? নতুন বউ বলে কথা, 25-30টা শাড়ি দেখবে, বাজবে, তারপর পছন্দ করে নেবে, বুঝতে পেরেছো? আর তোমার যদি একটা দামি শাড়ি বিক্রি হয়, তাহলে তো তোমারই লাভ হবে, কমিশন পাবে না কি? আর তোমার দোকানের মালিকও তাতে খুশি হবে। সময় নেই, চলো তাড়াতাড়ি চলো, এসো এসো এসো। কি বলছিস অপু? হ্যাঁ গো মা, হ্যাঁ, প্রথমে তো ঠিক করেছিলাম ওই শাড়িটাই রিপু করে পরে ফেলবো, কিন্তু তা তো আর তোমার ছোট জামাই মানে দীপু কুমারের তো পছন্দ হলো না। তিনি ছুটলেন নতুন শাড়ির বন্দোবস্ত করতে। গেছে তো গেছেই। আমার কি মনে হয় জানো তো মা, উনি গেছেন তাঁতি ভাইয়ের কাছে তাৎকল থেকে শাড়ি বুনিয়ে নিয়ে আসতে। আরে বাবা, তাৎকল থেকে শাড়ি আনুক নাকি দোকান থেকে শাড়ি আনুক, তার জন্য ফোনটা তো তুলবে। ছোট ঠাকুরপো তো ফোনই তুলছে না রে অপু। বলছি, তুই কি কিছু জানিস যে ছোট ঠাকুরপো কোথায় গেছে? আমি জানতাম তোর এই করিত কর্মা ছোট ঠাকুরপো এরকমই করে একটা কাণ্ড ঘটাবে। ওদিকে তো আবার মা অস্থির হয়ে উঠেছে, নতুন বউ কেন এখনো এলো না? লোকজন আসা শুরু হয়ে গেছে, সবাই নতুন বউকে দেখতে চাইছে। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এই সব রাগটা এসে পড়বে অপুর ঘাড়ে। না বাবা, আমি আর বকা খেতে রাজি নই। আমি যেভাবে আছি সেভাবেই নিচে চলে যাবো। আরে বাপরে বাপ, আপনি দেখে হাঁটতে পারেন না? না, পারি না। আন্টি মানের কাছে বকা খাওয়ার ভয় আমি চোখে আর কিছুই দেখতে পাচ্ছি না। তখন তো এমন ভাবে গেলেন যেন এক্ষুনি আমার জন্য শাড়ি নিয়ে আসবেন। আমি তো তারপরে বুঝতে পারলাম আপনি গেছেন তাঁতি ভাইয়ের কাছে তাৎকল থেকে শাড়ি বুনিয়ে নিয়ে আসতে। তা কোন তাৎকলে গেছিলেন শুনি? আমি কোনো তাৎকলে যাইনি। হ্যাঁ, আমি শাড়ির দোকানে গেছিলাম আপনার জন্য শাড়ি কিনে আনতে। রাজপাল দা, কোথায় গেলে গো? এসো এসো, ভেতরে এসো। এই ওখানে রাখো, ওখানে রাখো, খাটের উপর রাখো। বৌদি দেখো, আসলে বেয়ান, ওই দীপুর বিয়ের কোণে তো চলে গিয়েছিল। এবার সবার কাছে দীপু হাসির খোরাক হয়ে উঠছিল। আমার অপু সেটা কিছুতেই হতে দিতে পারছিল না। আমাদের কথা ওকে কে ভাবতে বলেছিল সুবীর বাবু? সেটাই তো আমি ওকে জিজ্ঞেস করলাম। আমি ওকে বললাম যে তুই ভাবছিস কেন? শুধু আমি না বেয়ান, আমার দুই ছেলে ওকে বলেছে, আমার স্ত্রী বারবার করে বলেছে, বুঝিয়েছে, কিন্তু ও কারুর কথা শুনলো না। কেন এত অবাধ্য বলুন তো আপনার ছোট মেয়ে? এত অবাধ্য কেন? আপনারাই বাধ্য করে নিন বেয়ান। আপনার চরণে যখন একবার ঠাঁই দিয়েছেন, আপনার মতো করে একেবারে তৈরি করে নিন, গড়ে পিঠে মানুষ করে নিন, এটুকুই আমার অনুরোধ। সেটা কিছুতেই সম্ভব নয় সুবীর বাবু। ও যা বেয়াদব, ওকে মানুষ করা আমার পক্ষে সম্ভব নয়। না, সম্ভব, সম্ভব বেয়ান, সম্ভব। আমি বাবা হয়ে বলছি সম্ভব। আচ্ছা, আমি ওকে বুঝিয়ে যাব। আমি এসেছি যখন ওর সঙ্গে দেখা করবো, ওর সঙ্গে কথা বলবো আমি। হ্যাঁ,
ওনা চাকরি করতে চেয়েছিল বেয়ান। হ্যাঁ, ও নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, আমি ওর স্বপ্নকে মূল্য দিতে চেয়েছিলাম, কিন্তু ও বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে সবার সামনে বলেছে যে ও সংসার করবে, ও আর চাকরি বাকরি করবে না। এ কথাটা সবার সামনে দাঁড়িয়ে ও বলেছে। তাই বলেছে? সে তো আপনার মেয়ের মুহূর্তের খেয়াল। না না বেয়ান, আচ্ছা আপনার যদি তাই মনে হয় তাহলে আমি অপুকে ডাকছি, আমার সামনে দাঁড়িয়ে ও আপনি ওর সঙ্গে কথা বলে নিন, ওর মুখ দিয়ে আপনি ওকে বলিয়ে নিন যে মন দিয়ে সংসার করবে। আমি বলছি, আমার মেয়ে যদি একবার কথা দেয় না, ও কথার খেলাপ করে না। আমি তো অপুকে চিনি, আমি চাই আমার দুই মেয়ে এই বাড়িতে সুখে সংসার করুক, শান্তিতে সংসার করুক। অপু এই কথাটা আমার সামনে দাঁড়িয়ে আপনাকে দেবে। আমি আমি অপুকে ডাকছি। থাক থাক, ডাকার দরকার নেই, ওকে ডাকতে হবে না। বাবা, ওকে সামলানো কি চারটিখানি কথা নাকি? বাপরে বাপ, কখন কোথায় কি বেবাস বলে বসবে ভগবানই জানে। যা জেদ আপনার ছোট মেয়ের, ভবিষ্যতে যে আরো কি করবে সে ও জানে আর ঈশ্বর জানে। আপনি জানেন সুবীর বাবু, আপনি জানেন আপনার ছোট মেয়ে আমাকে কি বলেছে? কি বলেছে বেয়ান? আমাকে বেড়াল বলেছে, বেড়াল। হ্যাঁ, বলেছে আমার গলায় নাকি ও ঘন্টা বাঁধবে, আর ওই যে কি মাঠে হাঁড়ি ফাটিয়ে ফাঁস টাস কি হয় সেই সব বলেছে আমাকে, জানেন? মানে অপু এসব বলেছে আপনাকে? অপুটা যে কি করে না। তাহলে আর আপনাকে কি বলছি আপনি বলুন। আচ্ছা বেয়ান, আমি তোর বাবা, আমি বাবা হয়ে ওর জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে আপনি ক্ষমা করে দিন, হ্যাঁ, কিন্তু মার্জনা করে দিন। তবে দোহাই আপনার, ওকে আপনি দূরে ঠেলে দেন। কর্তাবাবু, এই শরবতটা খেয়ে নিন। আমাকে শরবত দিচ্ছ কেন? আর ওদিকে অপুদীপু কোথায়? হ্যাঁ, তোমার কর্তামার মেজাজ তো সপ্তমে চড়ে রয়েছে। সে যদি এসে আবার ওদের দেখতে না পায় তাহলে আর রক্ষে থাকবে না। যা গিয়ে ডাক। আচ্ছা ঠিক আছে কর্তাবাবু, আমি দেখছি। তোর বাবা এতক্ষণ ধরে কি কথা বলছে কে জানে। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে রে। আমি এই জন্যই এখানে আসতে চাইছিলাম না, এবার বুঝেছো? ওই তো বাবা এসে গেছে। এই যে সুবীর বাবু, কি হলো? এ কি এরকম শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছেন কেন বিয়ে বাড়িতে? আরে ছোট মেয়ের বিয়ে বলে কথা, কি জিনিস নয় কথা হলো? হ্যাঁ বিআই মশাই, হয়েছে, কথাবার্তা হয়েছে। তাহলে মুখে এত দুশ্চিন্তার মেঘ কেন? আরে মশাই, আপনি হলেন গিয়ে এখন হালি শহরের মুকুজ্জে বাড়ির সবচেয়ে বড় কুটুম। হ্যাঁ, আপনার মুখে যদি মেঘের ছায়া থাকে তাহলে আমি নিজেকে মানুষ হিসেবে যে সার্থক বলে মনে করতে পারবো না। আমি আপনাকে সুখী করতে পারছি না, তাহলে আমি ব্যর্থ। না 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 না, একটা কথা ভেবে দেখুন, আপনার দুটি কন্যে আজ আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে কথা দিতে পারি যে ওদের সুখ স্বাচ্ছন্দ্যের অভাব কোনো দিন হবে না। হয়তো হ্যাঁ, ওদের একটু বাড়িটায় মানিয়ে গুছিয়ে নিতে হবে, একটু কিছু কিছু ব্যাপার আছে, একটু ম্যানেজ হয়ে যাবে, সব হয়ে যাবে। কিন্তু আমি আপনাকে হলপ করে কথা দিতে পারি যে ওদের সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকবে না। আর এই কথা জানার পর একজন বাবার আর কি চাওয়ার থাকতে পারে? আমি জানি বিআই মশাই, আমি জানি। জানবেনই তো। আর কি জানেন, এই কথাটা খুব গর্ব করে বলার না, মানে খুব বিনয়ের সঙ্গে বলছি। এটা আমার অনুভব। আমি দেখে এসেছি যে মা অন্নপূর্ণার আশীর্বাদ আমার বাড়ির মাথায় চিরকাল ঝরে পড়েছে, আর ঝরে পড়বেও। তাতে কোনোদিন কোনো অভাব থাকবে না, আমার বিশ্বাস। হ্যাঁ, আমার বাড়ির যে অন্নপূর্ণাটি, সেই অন্নপূর্ণা মাঝে মাঝে বলি কেন, সর্বদাই তিনি কালী রূপে আবির্ভূতা হন। তবে কিনা মনের মধ্যে তারও জানেন একটি মমতাময়ী বাস করে। আপনিও কালে কালে বুঝবেন, আমার মতোই বুঝবেন, জানেন তো, একটি মমতাময়ী আছে। তবে বাড়ির সবার ব্যাপারে একটু প্রোটেক্টিভ, একটু পজিটিভ, বিশেষ করে মেয়েদের ব্যাপারে, জানেন, মানে মেয়ে বউয়েদের ব্যাপারে ও সবসময় আমি লক্ষ্য করে দেখেছি একটা আশঙ্কা, একটা আতঙ্ক। চারদিকে যা দেখছে, যা শুনছে, কিরকম একটা ভয় পায় যে কিছু যদি বিপদ ঘটে, কিছু যদি ঘটে যায়, তার জন্য একটা আগলে রাখার চেষ্টা করে। সেটা হয়তো মাঝে মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, হয়তো মনে হয় একটু শ্বাসরোধকারী হচ্ছে, কিন্তু ও এই আতঙ্ক থেকেই করে। আর করে যে সেটা যে একবারে অমূলক নয় সেটাও তো বুঝতে পারি।
আমাদের ছোট মেয়েটা তো এভাবেই চিরকালের মতো হারিয়ে গেল। বেয়াই মশাই, আমি সব জানি, আমি শুধু এইটুকুই বলবো, আপনি কষ্ট পাবেন না বেয়াই মশাই, একদম কষ্ট পাবেন না। না, আপনাকে বলি, আগে কষ্ট পেয়েছি সারা জীবন ধরে, যতদিন ও চলে গেছে তারপর থেকে আমি মনের মধ্যেটা গুমড়ে গুমড়ে কেঁদেছি। বাইরে প্রকাশ করতে দিইনি, কিন্তু কেঁদেছি। কিন্তু কিছুদিন, এই কটা দিন হলো আর কি, অপুমা আসার পর থেকে অপুমা আমার খুকুর অভাবটা ভুলিয়ে দিয়েছে। বলছি দীপু, দেখা হলো? হ্যাঁ হয়েছে। কি বলো না তুমি বড় বৌদি, এই একটা শাড়ি পরাতে তোমাদের এত সময় লাগে? ওদিকে তো মা খুব রেগে যাচ্ছে। মা বলছে অপু এখনো রেডি হয়ে কেন এলো না নিচে। উনি তো এরপর আরো রেগে যাবেন দীপু বাবু। কেন? উফ অপু, তুই আবার অলক্ষণে কথা কেন বলছিস বলতো? হ্যাঁ তেরি কি, অলক্ষণে কথা নয় দিদি ভাই, আমি লজিক্যাল কথা বলছি। তুই ভাব না, আন্টিবান যদি আমাকে এই নতুন শাড়ি পরে দেখে, উনি তো আমায় জিজ্ঞেস করবেন যে ওনার দেয়া শাড়িটা আমি কেন পরিনি। তখন আমি কি বলবো বলতো? উনি তো রেগে আগুন হয়ে যাবেন, আর সেই আগুনে ঘি ঢালবেন আন্টি টু।